আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মিস্টার খান সাহেব নিউ অ্যানাদার ভিডিও। আমি মাহবুব এবং আমার সাথে আছেন ইয়ামিন ভাই। আমরা আছি আপনাদের সাথে পোল্যান্ডের কাটোভিচ শহর থেকে। আজকের ভিডিওতে আমি জানাবো আপনাদেরকে রোমানিয়া থেকে পোল্যান্ডে ইয়ামিন ভাই কিভাবে আসছেন এবং উনি পুরা জার্নিটা কেমন ছিল, ওনার এয়ারপোর্টে কি কি জিজ্ঞাসা করা হয়েছিল বা উনি কিভাবে ফ্লাইটে এসেছিলেন, এই টু জেড গল্পটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। সর্বপ্রথম আমি ইয়ামিন ভাইয়ের কাছে জানতে চাইবো ইয়ামিন ভাইয়ের পরিচয়টা। ভাই ভাই বাংলাদেশ কোথায় থেকে? আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশ ঢাকা থেকে। আচ্ছা, ঢাকা পুরান ঢাকা আমার বাসা। সর্বপ্রথম কোথায় ছিলেন? রোমানিয়াতে। রোমানিয়াতে ছিল। আচ্ছা, রোমানিয়া থেকে তো আপনি আজকে পোল্যান্ডে আসেন, কতদিন হয়েছে? আমি রোমানিয়া থেকে পোল্যান্ডে আসলাম প্রায় আনুমানিক 2 সপ্তাহের মতো। 2 সপ্তাহের মতো। হ্যাঁ। আচ্ছা, কিভাবে আসছেন আপনি? যদি মনে করেন রোমানিয়াতে থাকা অবস্থায় আমি আজকে দুটা ভিডিও বানাবো ইয়ামিন ভাইকে নিয়ে। একটা ভিডিও থাকবে আপনার পরবর্তী ভিডিও, সেটা হচ্ছে রোমানিয়া থেকে কেন চলে আসছে এবং ওখানে কি অবস্থায় ছিল, ওখানে কিভাবে আসছিল, কত টাকা খরচ করেছিল এবং কি কত স্যালারি ছিল, কাজ কেমন ছিল, রোমানিয়া সম্পর্কিত আরেকটা ভিডিও বানাবো পরবর্তীতে। বাট এই ভিডিওতে থাকছে যে রোমানিয়া থেকে পোল্যান্ডে আসার টোটাল প্রসেসিংটা এবং বর্তমানে কি হাল অবস্থায় আছে, এই যাবতীয় সবকিছু থাকতেছে। সো মাই ভিউয়ার্স, ভিডিও শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো আপনি যদি আপনি একটা গল্প আকারে যদি পুরোটা শেয়ার করতেন আর কি, যেমন রোমানিয়াতে সর্বপ্রথম আপনার চিন্তা ধারণা আসছে কেন পোল্যান্ডে আসার জন্য, তারপর আপনি কিভাবে আসছেন, হ্যাঁ, ফ্লাইট কিভাবে নিছেন, সিঙ্গেল টিকেট না রিটার্ন টিকেট, হ্যাঁ, এই যাবতীয় সব কিছু যদি একটু বলতেন প্লিজ। জি অবশ্যই, ইনশাআল্লাহ। ব্যাপারটা হচ্ছে রোমানিয়াতে আমি ছিলাম প্রায় 3-4 মাসের মতো। তো সেখানে যাওয়ার পরে আমি যে কাজ হওয়ার কথা ছিল সেই কাজটা আমি পাইনি। তো ভালো কথা। তো আমি আমি পারমিট নিয়েই আসছিলাম। আচ্ছা, ভিসা টিসা পারমিট আমি সব নিয়ে আসছি। দেন আসার পর দেখি সেই কোম্পানিতে লোক লাগবে না। তো ঠিক আছে। তো আমাদের এজেন্সি আমাদেরকে নতুন কোম্পানিতে রিক্রুট করলো। তো নিউ কোম্পানিতে যাওয়ার পরে দেখলাম সেটা ছিল হচ্ছে কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল। তারা কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল ওয়্যার হাউস এগুলো সেল করতো তারা। তো সেখানে কাজ মোটামুটি ইজি বলা যায় না, হার্ডই ছিল। তো কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস তো অনেক হেভি হয়। হ্যাঁ। তো টিআরসিটার জন্য আমি প্রতিনিয়ত ভাই কষ্ট করে আমি টিআরসিটা নিই। হ্যাঁ, নেওয়ার পরে দেন আমি রোমানিয়ার জন্য যখন আমি যে মাসটাতে আমি রোমানিয়াতে ঢুকছি, আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় সেই মাসটাতেই রোমানিয়াটা সেঞ্জেন হয়েছে। ঠিক আছে। তো আমি বিগত 2-3 মাস করি। কোম্পানি আমাদেরকে, হ্যাঁ এটা সত্যি যে কোম্পানি আমাদেরকে আমাদের পারমিট আর ওয়ার্ক পারমিট হওয়ার জন্য তো ওরা আমাদের 1.5 মাস বসায় রাখছিল। কোনো না, জাস্ট থাকার খাওয়া দিয়েছিল। তো এটা ভালো ছিল, কিন্তু এটা ভালো হচ্ছিল না অ্যাকচুয়ালি। আমরা 1.5 মাস বসে থাকাটা বাইরের দেশে অবশ্যই অনেক বড় ব্যাপার, কারণ টাকা পয়সা অবশ্যই। তো আমরা নিজেদের টাকা দিয়ে চলছি আর থাকা খাওয়া কোম্পানি বিয়ার করছে। তো পরে যখন আমাদের পোল্যান্ডে আসার চিন্তা ভাবনাটা কি ভাই, রোমানিয়াতে কাজের বেশি, কষ্টটা বেশি, কিন্তু স্যালারিটা কম। এটা স্বাভাবিক সবার ক্ষেত্রে। তো ওদের যে স্কিল হাই যারা সিনিয়র আছে তাদের স্যালারিও কম। তো এটাই হচ্ছে ব্যাপার যে পোল্যান্ডে থাকলে তো হবে না, রোমানিয়া থাকলে হবে না। হ্যাঁ হ্যাঁ, সরি, রোমানিয়া থাকলে হবে না। তো পরে আমি পোল্যান্ডে আসার চিন্তা ভাবনা করেছি। দেন কিভাবে আপনি সাহস জোগান আর কি পোল্যান্ডে? আপনার পরিচিত বা কেউ ছিল? হ্যাঁ হ্যাঁ, আমার পরিচিত কেউ ছিল। আমার রোমানিয়াতে আরো 3-4 জন মানে বাঙালি বন্ধু বান্ধব হয়েছিল, ভাই ব্রাদারের মতো। তো ওনারা ভালো ছিল। ওনারা এখন আমার আগেই ওনারা চলে গেছে। না, অন্য দেশে চলে গেছে। কেউ গেছে স্পেন, কেউ গেছে ফ্রান্স, কেউ গেছে ইতালি। হ্যাঁ, এখন তারা ভালো আছে। সেনজেন হওয়ার পরে ফ্লাইটে চলে গেছে নাকি? হ্যাঁ, ফ্লাইট করে চলে গেছে। তারপর আপনি যে পোল্যান্ড থেকে রোমানিয়া থেকে পোল্যান্ডে আসার প্রসেসিংটা যদি বলতেন, যেমন আপনি টিকিট কাটার বিষয়গুলো বা এয়ারপোর্টের বিষয়গুলো আর কি। আচ্ছা ভাইয়া, কারণ দর্শক যারা আছে বর্তমানে রোমানিয়া, ভিডিওটা কিন্তু সম্পূর্ণ শুধু রোমানিয়া এবং বুলগেরিয়া ভাইদের জন্য, কারণ রিসেন্টলি কিন্তু রোমানিয়া এবং বুলগেরিয়া সেনজেন হয়েছে এবং তারা কিন্তু মনে করেন যাদের ডকুমেন্টস আছে বা যাদের ভিসা আছে, এই বিষয়গুলো এর আগে আমি একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করেছি। তো আরো বাস্তব অনেকে প্রমাণ চাচ্ছেন,
তার জন্য ভাবলাম ভাইকে একটা ভিডিও বানাই। আমাকে ভাই কিন্তু আমার সাথে পরিচয় কিন্তু এই অনলাইন আমাকে ভিডিওর মাধ্যমে, আমার ভিডিও দেখে কিন্তু মনে করেন কি আমাকে নক করে এবং কি আমার মাধ্যমে মানে ভাইকে গাইড করে মনে করেন কি আমাদের এখানে নিয়ে আসে আর কি সম্পূর্ণ বিষয়টা। তো ভিডিওটা কিন্তু সম্পূর্ণ রোমানিয়া এবং বুলগেরিয়া ভাইদের জন্য, যারা নাকি বর্তমানে একটু প্রমাণ চাচ্ছেন বা যাইতে পারবো না, কোনো সমস্যা হবে বা কি কি হয়েছিল এয়ারপোর্টে, এই বিষয়গুলো জানাবো আর কি এখন এই মুহূর্তে। যে কোনো বিষয় না এটা, ঠিক আছে? যদি আপনি রোমানিয়া থাকেন বা রোমানিয়াতে আসেন, আপনার টিআরসি হয়ে গেলে, আপনার যখন লিগ্যাল হয়ে যাবেন, তখন আপনার টিআরসি ভ্যালিড, যেমন আপনি টিআরসিটা হয়েছে, হ্যাঁ মেয়াদ আছে, ওই ভ্যালিড টিআরসি নিয়ে আপনি প্লেনের ফ্লাইট টিকিট করবেন, আপনি যে দেশে যাবেন, জাস্ট টুরিস্ট ভিসা, মানে টুরিস্টের মতো, হ্যাঁ টুরিস্টের মতো করে আপনি ফ্লাইট টিকিট করবেন যে আপনি যাচ্ছেন আর আসছেন, রিটার্ন টিকিট থাকতে হবে। এটা করলে আপনার কোনো টিআরসি মেয়াদ কত ছিল, কতদিন? আমার টিআরসি হয়েছে তো মাত্র 2 মাস। তাহলে তো অনেক দিন ছিল। অনেক দিন ছিল, হ্যাঁ। তো 2 মাস পরে আমি তো জাস্ট ফ্লাইট টিকিট করছি, আমার রুমমেট ছিল, উনিও আমার যাবে, তো উনি যাবে ইতালি। আচ্ছা। তো উনি ইতালি চলে গেছে আর আমি ডাইরেক্ট পোল্যান্ড চলে আসছি। তারপর আপনার এই যে ফ্লাইটের টিকিট কত ছিল? আপনি তো ডাইরেক্ট ফ্লাইটে চলে আসছেন নাকি? হ্যাঁ, আমি আমার যাওয়া আসার ফ্লাইটের টিকিট ছিল হলো 226 ইউরো। 226 ইউরো। তারপর আপনার এয়ারপোর্টের একটু বিষয়টা যদি বলতেন, আপনি যখন এয়ারপোর্টের বিষয়টা ফ্লাইটের আগে একটা চেক হয়, হ্যাঁ ইমিগ্রেশন তো হয় নাই, না যে আপনি স্ট্যাম্প করতে করেন, হ্যাঁ না বাট এটা চেক হয় আর কি। হ্যাঁ, তো চেকটা কি আমাদের এশিয়ান ফেসের যারা আছে তাদের জন্য ফ্লাইটে মানে এয়ারপোর্টে যখন আপনি আসবেন, চেকিং এ কিন্তু আপনার ঝামেলা হইতে পারে। আচ্ছা, সেই সময় আপনার কথাবার্তা একদম ঠিকঠাক বলতে হবে। আপনি কি এরকমটা ফেস করছিলেন? আমাকে 2 বার চেকিং করা হয়েছে। আচ্ছা, কি রকম? যেমন যে সময়টা চেক করে, চেকের জায়গাটাই থাকে, তখন চেকিং পুলিশ, চেকিং যে যারা চেক করে তারা দাঁড়ায় থাকে। তো ওরা আমাকে জিজ্ঞেস করছে, আমার মতো ওখানে 4-5 জন বসেছিল, ঠিক আছে? 4 জন বসেছিল, 2 জনকে জিজ্ঞেস করতেছিল। আমি গেছি, আমাকে দূরের থেকে জিজ্ঞেস করছে, ডাক দিছে, তো কাছে গেছি, তা আমাকে শো মি ইওর ন্যাশনালিটি ডকুমেন্টস এন্ড ইওর টিআরসি, আমি সবগুলো বের করে দিছি, পাসপোর্ট বের করে দিছি, এগুলো দেখছে। তো জিজ্ঞেস করছে তুমি কোথায় যাচ্ছ? আমি বললাম যে আমি পোল্যান্ড যাচ্ছি। তো আর জিজ্ঞেস করে না যে ঘুরতে না ইয়ে করতে, হ্যাঁ কেন যাচ্ছে এগুলো জিজ্ঞেস করে না। তারা কিছু চেকিং করলো, দেখলো এটা ভ্যালিড কিনা, দেন ওরা আমাকে ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, দেন আমি চলে আসছি। আমি মানে ওদের সাথে কথা বলতে হবে, মানে কোনো থতপথ খাওয়া যাবে না, মানে ডিরেক্টলি কথা বলতে হবে। হ্যাঁ আমি যাচ্ছি, এই জায়গায় যাচ্ছি, হ্যাঁ তুমি কি আসবা, এটা জিজ্ঞেস করতে পারে যে ক্যান ইউ ব্যাক এগেইন? ইয়েস আই উইল ব্যাক। তারপর আপনার এই যে রোমানিয়াতে থাকা অবস্থাতে কি কি ভাবছেন যে আপনার সাথে এরকমটা হতে পারে, বা ভয় ছিল নাকি আপনার ভিতরে? কারণ যারা বর্তমানে আছে ওইখানে তারা কিন্তু চিন্তা ভাবনা করতেছে যে পশ্চিমা দেশগুলোতে মুভ করবে, বাট একটা ভয় কাজ করে, কিন্তু এটা স্বাভাবিক, করতেই পারে।